প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 656তম পর্ব প্রচার হচ্ছে, আর সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আমরা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা করব, কারণ সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন যে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে। আমাদের অনেক শ্রমিক যেতে পারেননি, তারা 31 মে সেদিন বিমানবন্দরে একটা অন্যরকম অবস্থা তৈরি হয়েছিল। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা অনলাইনে সংযুক্ত রয়েছেন, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর সেলিম রেজা, তিনি জনশক্তি নিয়ে কাজ করেন, এবং আমাদের সাথে আছেন বায়রার জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী। আপনাদের দুজনকেই বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কয়েকদিন আগে আমরা বিমানবন্দরে একটি করুণ চিত্র দেখেছি যে মালয়েশিয়া যেতে আগ্রহী আমাদের 17,000-এর মতো প্রবাসী, তারা সেদিন মালয়েশিয়া যেতে পারেনি। 31 মে দিনটি ছিল, এবং 31 মে ছিল ডেডলাইন, অর্থাৎ এরপরে ভিসা থাকলেও আর কোনো বাংলাদেশি মালয়েশিয়া ঢুকতে পারবেন না। তো সেদিন আমরা দেখেছি যে বিমানবন্দরে তারা সারা দিন ছিলেন, তারা মালয়েশিয়া যেতে পারেননি, এমনকি তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো লোক ছিল না। তো এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। আমরা দেখেছি যে মালয়েশিয়ার যে হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাশিম, তিনি আমাদের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছেন, তারপর তারা কথা বলেছেন। এই বিষয়টি নিয়ে পার্লামেন্টে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কথা বলেছেন, এবং সবার সুর একটি যে যারা এর সাথে জড়িত, যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বা তাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি শুরুতেই ডক্টর সেলিম রেজা আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা দেখলাম যে 17,000-এর মতো মালয়েশিয়া প্রবাসী বা মালয়েশিয়া যেতে ইচ্ছুক মানুষ তারা বিমানবন্দরে আটকেছিলেন 31 মে, এবং তারা যেতে পারলেন না। এই দায়টি আসলে, এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আসলে দায়টি কাকে দেওয়া যায়? যারা এই এজেন্সিগুলো আছে বা এই ব্যবসার সাথে যারা জড়িত তারা, নাকি সরকারেরও দায়বদ্ধতা আছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে মালয়েশিয়া যেতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন এরকম 17,000 মানুষকে নিয়ে যখন আমরা কথা বলছি, তখন স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটি আমাদের মাথায় ঘুরপাক খায় যে এর জন্য দায় কার। এবং পত্রপত্রিকা খুললে আপনি দেখবেন যে পুরো প্রক্রিয়ার মধ্যেই কিন্তু অনিয়ম, দুর্নীতি, ঘুষ, সিন্ডিকেট বিষয়গুলো বারবার উঠে এসেছে। এবং সেই জায়গা থেকে বলতে গেলে আমরা কেউই কিন্তু এটা দায় এড়াতে পারি না, না মালয়েশিয়া, না বাংলাদেশ, না মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্টস অর ওভারঅল রিক্রুটমেন্ট সিস্টেম, এবং বাংলাদেশের রিক্রুটমেন্ট সিস্টেম। তো সেই জায়গা থেকে বলতে গেলে এই দায়টি সামগ্রিক, এবং পুরো ব্যবস্থার দায়, এবং পুরো ব্যবস্থার মধ্যে অস্বচ্ছতার দায় আমি বলবো এটাকে। এবং আরো ভালো করে বলতে গেলে আমি বলবো যে এই পুরো নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই যে ধরনের ব্যর্থতাগুলো এবং যে ধরনের অনিয়মগুলো আমরা দেখেছি, সেগুলোর মূল উৎস হচ্ছে কূটনৈতিক প্রচেষ্টার দুর্বলতা। কারণ আপনি জানবেন যে 2022 সালে যখন মালয়েশিয়া বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে, সেই সমঝোতা স্মারকের মধ্যে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের দেন দরবার করার কথা ছিল বা উচিত ছিল, সেটা কিন্তু সেভাবে করা হয়নি। এবং স্বাভাবিকভাবেই আরেকটা তথ্য আপনাকে জানাই ডক্টর সেলিম, সেটা হচ্ছে যে এই যে 31 মে ডেডলাইন, অর্থাৎ এরপরে আর কেউ মালয়েশিয়া ঢুকতে পারবে না। যে 15টি দেশ থেকে তারা জনশক্তি আমদানি করতে চেয়েছিল, তারা আর 31 মের পরে ঢুকতে পারবে না, সেটা কিন্তু আগেই বাংলাদেশকেও জানিয়ে দেওয়া ছিল। তো তারপরেও কেন এরকম ঘটলো? কি মানে আপনার কি মনে হয়, যেহেতু বিষয়টা আগাম জানিয়ে দেওয়া, তারপরে তো নিশ্চয়ই যাতে যেতে পারে যারা ভিসা পেয়েছে, অন্তত সে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল। জি অবশ্যই, এবং এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের হাতে যথেষ্ট সময় ছিল, কিন্তু সেই যথেষ্ট সময়ের মধ্যে কর্মীদেরকে সফলভাবে সুন্দরভাবে মালয়েশিয়া প্রেরণের ক্ষেত্রে আমাদের তরফ থেকে অবশ্যই ঘাটতি ছিল। না হলে তো এতগুলো মানুষের জীবন এরকম অনিশ্চয়তার মধ্যে কেনই বা পড়বে। এবং আপনি এও দেখেছেন যে এই কর্মীদের শেষ মুহূর্তে ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে কিছুটা গড়িমসি হয়েছে, এবং তাদের বিমানের টিকিট পাওয়ার ক্ষেত্রে অনেক রকমের অনিয়মের শিকার হতে হয়েছে। এবং শেষ মুহূর্তে অনেক প্রত্যাশী কর্মী কিন্তু 50,000 টাকা পর্যন্ত বেশি দিয়েছেন শুধুমাত্র একটি বিমানের টিকিট ক্রয়ের জন্য, এবং তারা শেষ মুহূর্তে সেটাও পাননি। এবং বহু মানুষ প্রতারণার শিকার হয়ে বাড়ি ফিরে গিয়েছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সময় পেলে সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোটাই তো মূল কাজ। সেই কাজটি আমরা করতে পেরেছি বলে আমার কাছে মনে হয় না। অথবা এমন হতে পারে যে সময় পাওয়ার পরে আমাদের একটা
পূর্ব ধারণা ছিল যে হয়তোবা এই সময় বর্ধিত করা হবে এবং সেই বর্ধিত সময়ের মধ্যে আমরা আমাদের শ্রমিকদেরকে পাঠাবো। এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার মানসিকতা মনে হয় আমাদের ছিল, যে কারণে আমরা সেই সময়টাকে কাজে লাগাতে পেরেছি বলে আমার মনে হয়। এবং আপনি দেখেন যে এত বিপুল সংখ্যক মানুষ যারা সারাদিন ওই দিন এয়ারপোর্টে ওয়েট করছেন, অপেক্ষা করছেন, তারা আসলে ওই দিন বলা চলে দিক বিদিক জ্ঞান শোনা, এক একজন অনেক টাকা খরচ করে, যদিও সরকারি ভাষায় বলা হয় ৭৮,০০০ টাকা, কিন্তু আমরা শুনেছি যে এক একজন ৫-৬ লাখ টাকাও খরচ করেছেন, তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। তো সেই সব মানুষ আমরা সেখানে দেখলাম যে সারাদিন তারা খেয়ে না খেয়ে অপেক্ষা করছেন, কিন্তু তাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার মতো কোনো না মন্ত্রণালয়ের পক্ষ থেকে, না বাইরের পক্ষ থেকে, না কারো পক্ষ থেকে সেখানে দেওয়া হয়েছে, এবং সেখানে এক পর্যায়ে বিক্ষোভের মতো একটা পরিস্থিতি তৈরি হয়। তো এই যে আসলে মানে অবহেলা, এইটাকে আসলে কি বলা যায়? এই যে যারা বিদেশে গেলে যাদের টাকায় আমাদের অর্থনীতি চলে, সচল থাকে, তাদের এরকম একটা দুর্দশার সময় আমরা কাউকে সেদিন পাশে পাইনি, কেউ একটা লোক সান্ত্বনা দেওয়ার মতো আমরা পাইনি সেখানে। এই অবহেলা তো নতুন নয়, এই অবহেলা ঐতিহ্যগতভাবেই আমাদের মধ্যে রয়েছে। প্রবাসী কর্মী শুনলেই আমরা শুধুমাত্র রেমিটেন্সের টাকা গুনতে চাই, বা প্রবাসীর অবদান রেমিটেন্স এটা বলে আমরা যতটা গর্বিত অনুভব করি, ঠিক একইভাবে প্রবাসীর সুরক্ষায় কি করতে হবে সেই জায়গাটাকে নিয়ে কিন্তু আমরা খুব বেশি ভাবি না। এবং সেটারই প্রতিফলন আপনি দেখেছেন এবার মালয়েশিয়া যেতে ব্যর্থ হওয়া ১৭,০০০ মানুষের কাছে গিয়ে কাউকে না পৌঁছানোর মধ্য দিয়ে। এবং আমরা দেখি যে অভিবাসী কর্মীদের অবদান নিয়ে আমরা যতটা বেশি বড়াই করি বা গল্প বলি, ঠিক একইভাবে অভিবাসী কর্মীরা যখন বিপদে পড়েন বা সুরক্ষার ঘাটতিতে পড়েন, তখন কিন্তু আমরা খুব বেশি সেটাতে জড়িত হই না। এবং আমার কাছে মনে হয় যেখানেই চক্র থাকে, যেখানেই সিন্ডিকেট থাকে, যেখানেই অনিয়ম দুর্নীতি থাকে, অনিয়ম বা দুর্নীতি কিন্তু অমানবিকতা টেনে আনে। এবং এই অনিয়ম গুলো দেখতে দেখতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যেন আমরা সাধারণ মানুষ হিসেবেও আমরা আমাদের প্রতিবাদের ভাষাগুলো হারিয়ে ফেলছি, অথবা আমরা আমাদের সহানুভূতির জায়গাটাকে নষ্ট করে ফেলছি। কারণ আমরা ধরেই নিচ্ছি যে এই মানুষগুলো কোনো না কোনো অনিয়মের শিকার, এবং অনিয়মের শিকার বলে তাদের কাছে গিয়ে একটু যে সহানুভূতি জানানোর মতো মানবিকতা, সেটাও বোধহয় কোনো একটা জায়গা থেকে আমরা হারিয়ে ফেলেছি। এটা আমার কাছে মনে হয়েছে পুরো ঘটনাটিতে। না, যেহেতু আলাদা একটা মন্ত্রণালয় আছে এই প্রবাসীদের দেখভাল করার জন্য, তাদেরও কি একটা দায়িত্ব ছিল না? আমি ধরলাম যে যারা জনশক্তি ব্যবসা করে বা তাদের মানে ব্যবসায়িক মানববৃত্তি থাকতে পারে, বা যেহেতু তাদের একটা ছিল যে বিক্ষোভ টিক্ষোভ হতে পারে, নানা কারণেই না দিতে পারে, কিন্তু যারা মন্ত্রণালয় চালাচ্ছেন বা এই যে তাদের কল্যাণ দেখভাল করার দায়িত্ব যাদের, তাদেরকে উচিত ছিল না পাশে দাঁড়ানো? সেটা তো অবশ্যই, এবং আমার বিশ্বাস তারা হয়তো বা পুরো বিষয়টিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টাটার মধ্যেও আমরা কিন্তু দারুণভাবে এক ধরনের ঘাটতি দেখেছি। এবং সেই কারণেই আমরা দেখেছি যে এতগুলো মানুষ শেষ পর্যন্ত মালয়েশিয়াতে গমন করতে পারলেন না। এবং মূল দায়ের জায়গাটা থেকে কিন্তু আমি রিক্রুটিং এজেন্সিগুলোকেও সরিয়ে দিতে পারি না, কারণ রিক্রুটিং এজেন্সিগুলোর এক ধরনের স্বেচ্ছাচারিতা বা অনিয়মের কারণেই তো এই শ্রমিকদের আজকে এই দুর্দশা। তো রিক্রুটিং এজেন্সির যে তাদের যে সংগঠন রয়েছে বা বাইরা, তাদের পক্ষ থেকেও তো আমরা কোনো পদক্ষেপ সেখানে দেখিনি। কিন্তু তাহলে কি রিক্রুটিং এজেন্সির কাজ কি শুধুমাত্র শ্রমিক বিদেশে প্রেরণ করে সেখান থেকে করা, এবং তাও যে কোনো ভাবে পাঠানো? অবহেলার শিকার হলে বা তাদের অনিয়মের কবলে পড়ে কোনো শ্রমিক তার জীবন অনিশ্চয়তার মধ্যে গেলে সেই শ্রমিকের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়াটাও তাদের একটা দায়িত্বের অংশ। হ্যালো, জি জি। তো সামগ্রিকভাবে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকের ভেতরেই নিজের দায় এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা বা মানসিকতা দেখা দিয়েছে। জি জি। এবং সেই কারণেই আমরা কাউকে দেখিনি, এবং অনেক ক্ষেত্রে আপনি নিজেও দেখেছেন যে এই শ্রমিকেরা 2 দিন ধরে 3 দিন ধরে না খেয়ে সেখানে অপেক্ষা করেছে, কোনো রকমের চিড়ামুড়ি খেয়েছেন, এবং অনেকে খাবার কিনে খাওয়ার টাকাটা পর্যন্ত তাদের কাছে ছিল না, এবং তাদের কাছে কিন্তু কেউই আমরা এগিয়ে যাইনি। জি সেলিম, এই যে আপনি বলছিলেন যে দায় আসলে কেউই এড়াতে পারে না, যেমনটি মালয়েশিয়ার দায় রয়েছে, বাংলাদেশ সরকার মানে বাংলাদেশের যারা কর্তৃপক্ষ রয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, যারা এই খাত সংশ্লিষ্ট রয়েছে, এজেন্সি রয়েছে, এই যে অব্যবস্থাপনা বা এই যে বিশৃঙ্খল অবস্থা, যেটা আর বহিঃপ্রকাশ আমরা 31 মে দেখলাম, এটা তো অনেক দিন ধরে চলে আসছে, বহু আগে থেকে চলে আসছে মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি। কখনো বন্ধ হচ্ছে, কখনো খুলে দিচ্ছে শ্রমবাজার। সেখানে এই অব্যবস্থাপনাগুলো আমরা এখন পর্যন্ত কেন অ্যাড্রেস করতে পারছি না, কেন দূর করতে পারছি না, বা শক্ত পদক্ষেপ নিতে পারছি না?
এটি একটি খুবই ভালো প্রশ্ন, এবং এই ঠিক একই প্রশ্ন নিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম গবেষণা করে দেখেছি, এবং মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়া কিন্তু আমাদের জন্য নতুন কোনো কিছু না। এর আগে 2009 সালে নয় সালে বন্ধ হয়েছে, 2016 সালে বন্ধ হয়েছে, তারপরে 2018 সালে বন্ধ হয়েছে, এবার 2024 সালে চতুর্থবারের মতো এটি বন্ধ হলো। এবং আমরা দেখতে পাই যে প্রতিবারই কিন্তু একটা অনিয়ম বা দুর্নীতি বা ঘুষ বা অব্যবস্থাপনার দোহাই দিয়েই কিন্তু মালয়েশিয়া এই শ্রম বাজারটা আমাদের মুখের উপরে বন্ধ করে দেয়, এবং তার বলি হয় আমাদের নিরীহ বিদেশে যেতে চাওয়া কিছু তরুণ যুবক, এবং তারা তাদের অত্যন্ত কষ্টার্জিত টাকা পয়সাগুলো দিয়ে তারা এই প্রচেষ্টায় সফল হতে চান, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যায় যে ডক্টর সেলিম, আপনি সংযুক্ত থাকুন। আমি আলী হায়দার চৌধুরীর কাছে জানতে চাইবো, বাইরা মহাসচিব আলী হায়দার চৌধুরী, আপনার কাছে জানতে চাইবে যে 31 মে যে চিত্র আমরা প্রত্যক্ষ করলাম, আমরা দেখলাম যে 17,000 যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক ছিলেন তারা বিমানবন্দরে সেদিন সারাদিন ধরে নানা ধরনের নাটকীয়তা চলেছে, তা শেষ পর্যন্ত তারা যেতে পারেননি। তো এই দায়টা আসলে কাকে দিব? এর দায় কি আসলে যারা এজেন্সি তারা, নাকি সরকারের, নাকি মানে কি বলবেন? না, টোটালি এখানে দায়টা আমি এই কয়েকদিন ধরে আমি গণমাধ্যমে যা বলতে চেষ্টা করেছি, দায়টা তো সবাইকে নিতে হবে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সিস্টেমটা যখন মালয়েশিয়া অথরিটি আমাদেরকে জানালো যে আমাদের 31 মের ভিতরে আমাদের কর্মী আর যেতে পারবে না, আমরা সম্ভবত আমরা মের ফার্স্ট উইকে আমরা 3 তারিখে যতটুকু আমার মনে পড়ে মন্ত্রণালয় আমাদেরকে ডেকেছে, যারা এই মালয়েশিয়াতে যারা কর্মী প্রেরণ করে, মালয়েশিয়া সিলেক্টেড বাই দি মালয়েশিয়ান অথরিটি, আর বাইরের পক্ষ থেকে বাইরের প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট এবং আমাকে ডেকেছেন, সবাই আহ্বান করেছেন। সেখানে মন্ত্রণালয় তথ্য জানতে চেয়েছেন যে এই অবস্থার মধ্যে আমাদের করণীয় কি এবং পাইপলাইনে কতটুকু আমাদের কর্মী আছে। তো বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখা গেল যে ইতিমধ্যে অনেক এমপ্লয়ার তাদের আমাদের ওয়ার্কার ই ভিসা হয়ে গেছে, অনেক এমপ্লয়ার আছে তারা তাদের কর্মী নেওয়া স্টপ করে দিয়েছে, তাদের আর দরকার নাই। সাপোজ 100টা ডিমান্ড আসছে, 100টা ই ভিসা আসছে, কিন্তু সে 30টা নিছে বা 50টা নিয়ে বলছে যে আমার এখন দরকার নাই, পাঠায়ও না। এরকম কিছু কর্মী রয়ে গেছে। তারপরে কিছু আছে ব্ল্যাক লিস্টেড বাই দি বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড ব্ল্যাক লিস্টেড বাই দি মালয়েশিয়ান গভর্নমেন্ট এমপ্লয়ার। সেই কর্মীগুলোরও আপনার ই ভিসা হয়ে গেছে, কিন্তু এটা ব্ল্যাক লিস্টের কারণে আমাদের বিএমইটি পারমিশন দিচ্ছে না। এই সার্বিক বিশ্লেষণ করে আমরা তখন বললাম, এবং 2 মাস এর আগে 2 মাস কিন্তু মালয়েশিয়ান অথরিটি কোনো ই ভিসা ইস্যু করেনি। আগে ই ভিসা ইস্যু করতেও বাংলাদেশে একটা সেন্টার ছিল তাদের, সেই সেন্টার থেকে বেশ কয়েকটা সেন্টার ছিল, সেখান থেকে ই ভিসা ইস্যু করতো। পরে তারা ক্লোজ করে 2 মাস টোটাল ই ভিসা বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে তখন বাংলাদেশের রিকোয়েস্টে তখন তারা আবার ই ভিসা শুরু করলো। সেটা কুয়ালালামপুর থেকে এমপ্লয়ার সরাসরি মানে অ্যাপ্লাই করলে ই ভিসা ইস্যু হয়। তখন এখানের পরিসংখ্যানটা আগে তো মানে এইসব পয়েন্টগুলোতে ছিল, আমরা বলতে পারতাম, কিংবা দূতাবাসে থাকলে আমরা বলতে পারতাম যে এখান থেকে বেশি ইস্যু হয়। যেহেতু সরাসরি কুয়ালালামপুর থেকে ইস্যু হচ্ছে, আমরা আর এটার টোটাল ইয়েটা আমাদের কেউ কন্ট্রোলের বাইরে, আমরা জানি না কার কাছে কত ভিসা আসছে। তারপর আমাদের যে এজাম্পশন ছিল সেই প্রেক্ষাপটে আমরা তখন মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে আমরা বলছি, দেখেন আমাদের যে ফ্লাইট ফ্রিকোয়েন্সিটা আছে কুয়ালালামপুরের সাথে, এমত অবস্থায় 31 মের মধ্যে এই ফ্লাইট যদি কোনো এক্সট্রা ফ্লাইট, চার্টার ফ্লাইট এগুলো না থাকে, তাহলে এই 5 লাইনে যতগুলো লোক আছে এগুলো যেতে পারবে না। এটা স্বাভাবিক প্রক্রিয়া যদি থাকে তাহলে কোন রকম পাঠানো সম্ভব নয়। আপনারা যদি একটু রিকোয়েস্ট করেন মালয়েশিয়ান অথরিটিকে অন্তত 7 থেকে 10 দিন কিংবা 15-20 দিন বাড়ানোর জন্য, তাহলে 5 লাইনের লোকগুলো যেতে পারবে। এবং সেভাবে আমাদের মন্ত্রণালয় থেকে একটা রিকোয়েস্ট একটা পাঠানো হলো মালয়েশিয়ান অথরিটিকে, যে তোমাদের হঠাৎ করে এই ইয়েতে আমাদের যে 5 লাইনে যে ওয়ার্কারগুলোর ই ভিসা হয়ে আছে এবং সবকিছু হয়ে আছে, আমরা এই তারিখের ভিতরে তোমরা কাইন্ডলি এটা এক্সটেনশন করো। আমরা আশা করেছিলাম যে মালয়েশিয়ান অথরিটি এটা বিবেচনা করবেন, কিন্তু আনফরচুনেট যে লাস্ট পর্যন্ত বিবেচনা করেননি। এতে করে তাহলে কি এখানে বলা যায় আলী হায়দার চৌধুরী, তাহলে কি বলা যায় যে আপনারা আশা করছেন, অর্থাৎ সরকারের পক্ষ থেকে বাইরের পক্ষ থেকে আপনারা আশা করেছিলেন যে সময় বাড়ানো হবে, কিন্তু সময় বাড়েনি, এই কারণে কি কিছুটা মানে ঢিল দেয়া বা কিছুটা এটা হচ্ছে একটা পার্ট।
আপনি আরেকটা পার্ট যদি আমি আপনাকে শেয়ার করি, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের 31 তারিখ হচ্ছে মানে 31 মে হচ্ছে লাস্ট ডে। জি ইভেন 28 মে তারা ই ভিসা ইস্যু করেছে। তো 28 এ ই ভিসা ইস্যু করে যেসব কর্মী 28 এ ই ভিসা ওখান থেকে রিসিভ করেছে, এখন এই 2 দিনে কি আমাদের মন্ত্রণালয়ের পারমিশন এবং বিএমইটির স্মার্ট কার্ড নিয়ে টিকিট পারচেজ করে তারা কি যাওয়া কি সম্ভব? এটা কি কোনো বাস্তবতা? ইন দ্য মিন টাইম আরো যেগুলো হয়েছে, মন্ত্রণালয় যখন এটার একটা প্রেসার দেখলো, মন্ত্রণালয় এবং আমরাও বাইরে থেকে রিকোয়েস্ট করলাম বিমানকে, যে বিমান এমডিকে একটা স্পেশাল ফ্লাইট দেন। মন্ত্রণালয় যথেষ্ট কাজ করেছে, অনেকগুলো ফ্লাইট সেদিন 9টা ফ্লাইট অপারেট করেছে। এবং এই ফ্লাইট অপারেট করার পরেও এই যে টিকিটগুলো 26 থেকে ইনফ্যাক্ট এবার 24 থেকে ইনফ্যাক্ট টিকিটের দাম প্রত্যেক এয়ারলাইন, বিমান নয়, প্রত্যেক এয়ারলাইন্স এত হাই কস্টে 1 লাখের টাকার উপরে, 24,000 টিকিট 1 লাখ টাকার উপরে। আপনাদের পত্রিকায়, প্রথম আলো থেকে শুরু করে প্রায় পত্রিকায় তখন হেডলাইন আসছে, নিউজ আসছে যে মালয়েশিয়ার টিকিটের দাম এত। সেখানে এখন এই এয়ারলাইন্সের সাথে তো আমরা তো এয়ারলাইন্স হ্যান্ডেল করি না, আমরা এটা মন্ত্রণালয়কে নজরে এনেছি। মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষের সাথে চেষ্টা করেছেন বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য এবং ফ্লাইটগুলো বাড়ানোর জন্য, কিন্তু আমাদের তখন নিয়ন্ত্রণের বাইরে, কারণ মালয়েশিয়ার অথরিটি ভিসা ইস্যু করে যাচ্ছে এবং আমরা এখানে আর কত কর্মী আছে সেটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। এমনকি এমন কিছু ব্যবস্থা হয়ে গেছে যে যেহেতু 31 মানে লাস্ট ডেট, আমাদের যে ই ভিসা হওয়া যেসব কর্মীরা সেদিন মানে এতদিন তাদের যে ব্ল্যাক লিস্ট হয়ে আছিল তারা সেটা জানে না। কোথাও না কোথাও তারা সামহাও মনে করছে যে আজকে যেহেতু লাস্ট ডেট, সব টাকা চলো ওখানে। কেউ কেউ ভয়েস মেসেজ, আমাদের কাছে ভয়েস মেসেজও আছে, অমুক জায়গায় টিকিট পাওয়া যায়, তাড়াতাড়ি 4টে ফ্লাইট দেওয়া হয়েছে, তোমরা তাড়াতাড়ি আসো, আমরা টিকিট নিয়ে আসতেছি। এই যে ভয়েস গুলো, এই যে তৎপরতা, এগুলো টোটালি আমাদের 31 এর মধ্যে আমাদেরকে টোটাল একটা আমাদের গোটা জাতিটাকে পুরো কাজটা করতে হয়েছে। আপনার কাছে আবার আসবো, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে তারপরে আপনাদের সাথে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আলোচনায় ফিরে আসলাম। আমরা আলোচনা করছিলাম আজকে মালয়েশিয়া নিয়ে। আপনারা জানেন মালয়েশিয়ার সাম্প্রতিক অবস্থা, সেই বিষয়ে আলোচনা করছিলাম। আলী হায়দার চৌধুরী, আপনি বলছিলেন যে শেষ মুহূর্তে বেশ কিছু ই ভিসা ইস্যু করা সহ নানা কাজে এবং মন্ত্রণালয়ের পারমিশন বিএমইটি করার কারণে সময়টা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে শেষ মুহূর্তে যখন আপনারা জানতে পারলেন যে 31 মে ভেতরে পাঠাতে হবে, অর্থাৎ 31 মে হচ্ছে ডেডলাইন, তাহলে আপনারা আপনাদের ভিসার জন্য কেন, যারা আপনাদের কাছে এসছে অর্থাৎ যেতে ইচ্ছুক সেসব কর্মীদের, তাদের ভিসার জন্য কেন আবেদন করলেন? অথবা তাদেরকে কেন জানানো হয়নি যে এখন আসলে রিস্কে পড়ে যাবেন, এখন যদি যেহেতু সময় খুবই কম, যদি এই ভিসা পানও শেষ মুহূর্তে পাঠানো? বিষয়টা একটু গভীরে যাওয়ার চেষ্টা করেন। জি বলেন। ওয়ার্কাররা প্রথম হচ্ছে এটা 3টা ধাপ, একটা হচ্ছে অ্যাপ্রুভেল, তারপর হচ্ছে কলিং চলে আসা, মানে ওদের মানে 90% ওদের মানে ভিসা হয়ে যাওয়া। এরপরে কলিংটা নিয়ে চলে গেল কুয়ালালামপুরে, মানে ওখান থেকে অটোমেটিকলি এমপ্লয়াররা তাদের সময় মতো তারা এই ভিসাগুলো ইস্যু করতেছে। আমরা তো এটা জানার কথা নয়। এখানে আরেকটা জিনিস আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা একটু আগে এক আলোচক বলতেছিলেন 2009 সালে 2018 সালে যতবার বন্ধ হয়েছে মালয়েশিয়া, এর আগে যতবার খুলছে, যতবার বন্ধ হয়েছে উইদাউট এনি রিজন, যে উইদাউট এনি নোটিশ। ইভেন আমাদের হাজার হাজার কর্মী তখন ঢাকা এয়ারপোর্টের টিকিট প্লেনে উঠবে, তখন ইমেল আসছে, ফ্যাক্স আসছে যে স্টপ, আমরা আজকে রাত্রে 12টার পরে আর কোনো লোক পাঠাবো না, কোনো নোটিশ। ওই দিন সন্ধ্যায় এই নোটিশটা আসছে। এরকম কি লাস্ট 18 সালে যেবার বন্ধ হয়েছে, 18 সালে যেবার বন্ধ হয়েছে, তখন নট 6,000, 18,000, 52,000 ওয়ার্কার আমাদের ভিসা হয়ে তারা যেতে পারেনি। এটা হচ্ছে দিস মালয়েশিয়া না। কিন্তু আপনি যেটা বললেন ডক্টর সেলিম, এই আলী হায়দার চৌধুরী, ডক্টর সেলিম এই বিষয়ে কথা বলছিলেন। আলী হায়দার চৌধুরী যেটি বললেন যে হঠাৎ করেই হয়তো অনেকে প্লেনে উঠবে বা এরকম পর্যায়ে চলে এসে যে নেওয়া যাবে না, আসলে কি বিষয়টা এরকম? আপনি তো যেহেতু জনশক্তি নিয়ে কাজ করেন। ইয়েস, 2009-এ তাই হয়েছে।
আমার বিজ্ঞ আলোচক যদি তথ্য নেয় তাহলে বলবো উইদাউট এনি নোটিশ আমাদের প্লেন এয়ারপোর্টে বাকি যেগুলো বাকি মানে পরবর্তীতে যে বন্ধ করা হয়েছে সেগুলো তো আসলে সময় দিয়ে করা হয়েছে না, মানে হঠাৎ করে তো এরকম হওয়ার কথা না। না 2 ঘন্টা আগে 18 সালে যেটা বন্ধ হয়েছে তাও এরকম বন্ধ হয়েছে, যার জন্য আমরা এবার যখন এমইউ করে আমরা এই কথাটা আমাদের মন্ত্রণালয় এবং সবাইকে বলেছিলাম অ্যাটলিস্ট এক কান্ট্রি আর কান্ট্রিকে 6 মাসের একটা নোটিশ দিয়ে আমাদেরকে এটা বন্ধ করা উচিত, তাহলে পরে আমাদের পাইপলাইনে যে ভিসাগুলো হবে, যে কর্মীরা যাতে স্মুথলি যেতে পারে সেই ব্যবস্থাটা থাকবে। সেটা কিন্তু ওই আমাদের এমইউতে সংযুক্ত হয় নাই। আমাদের অভিজ্ঞতা থেকে মালয়েশিয়া এইবার নিয়ে 4 বার বন্ধ হয়েছে, এইবার নিয়ে 4 বার তাদের ইচ্ছা মতো তারা বন্ধ করে, তারা খোলে কোনো রিজন ছাড়া। এইবার তো কোনো শুধু বাংলাদেশের কোনো কারণ নয়, বাংলাদেশের নয়, এটা টোটাল ফরেন ওয়ার্কার সিস্টেমটাই তারা বন্ধ করে দিছে। না সেটা ঠিক আছে, এটা তো শুধু বাংলাদেশকে উদ্দেশ্য করে না, যে 15টি দেশ থেকে তারা নিয়ে যায়, কিন্তু আমাদের কনসার্নের জায়গা যেটা সেটা তো আসলে আমরা বলছি যে এই বিষয়টা তো আগে থেকেই জানানো হয়েছে। আমি যতটুকু জানি যে আমাদের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তার মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এই সময় জানানো হয়েছে মার্চে যদি জানানো হয়, মার্চ এপ্রিল মে এই 3 মাসে আপনার 40,000 লোকের ফ্লাইট হওয়া আর কি সোজা ব্যাপার নাকি? এদিকে আমাদের হজ ফ্লাইট চলতেছে, হজে আমাদের বিমান বড় বড় বিমান যেগুলো আসছে এগুলো তো অলমোস্ট, তারপর তো আমি বলবো যে বিমান সো কাইন্ড যে 3-4টা ফ্লাইট তারা অপারেট করতে পারছে হজ ফ্লাইটের কিছুটা এই শিডিউলের ভিতরে। বিষয়গুলো তো আমাদের সীমাবদ্ধতার কথা আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কোন সময় তারা জানাইছে। সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা যে আমি তো আমার সীমাবদ্ধতাকে সামনে রেখেই আবার ব্যবস্থাপনা করব। আমি যদি 5 জনকে পাঠাতে পারি তাহলে 5 জনের জন্যই ভিসা আনবো অথবা তাদের জন্য ওয়ার্ক পারমিট আনবো। আমি তো 5 জনের চলে আসছে, আপনি বুঝতেছেন না তো, ভিসাগুলো তো চলেই আসছে। ভিসা যেগুলো চলে আসছে সেগুলোর জন্য টিকিট হয়েছে, টিকিট যাচ্ছে, কিন্তু লাস্টের দিকে যে ভিসাগুলো হয়েছে, এমনকি আমাদের মন্ত্রণালয় যখন নিয়োগ অনুমতি দিচ্ছিল লাস্টের দিকে, সচিব মহোদয় আমি ওনার সাথে কথা বলছিলাম এবং উনি বললেন যে এখন পর্যন্ত পারমিশনের জন্য দিচ্ছে, এখন কখন যাবে কখন টিকিট করবে এটা হচ্ছে 24-25 তারিখের দিকে। তখন আমরা বললাম যে না আপনি একটা কাজ, তখন উনি বললেন যে আমি একটা কাজ করি, যাদের টিকিট কনফার্ম আছে টিকিট দেখাতে পারে তাদেরকে শুধু পারমিশন দিয়ে। আমি বললাম যে ঠিক আছে সেটাই করেন, এবং সেটা করেছেন। সেটা করাতেও তো তারপরে তো এই ডিজাস্টারটা চলে আসলো যে অনেকেই টিকিট ওই যে অনেক এখানে যাওয়ার প্রক্রিয়াগুলো কয়েকটা ভাগে ভাগ হয়ে আছে। আমি আপনাদেরকে যেটা আবার বলতেছি, অনেক এমপ্লয়ার আছে তারা ই ভিসা করেছে, তারা তাদের ওয়ার্কার এখন দরকার নাই, হয়তো 50টা নিয়েছে, বাকি 50টা তারা নেয়নি। সে বিষয়টাকে আমরা জানাতে পেরেছি সরকারি পর্যায়ে, সে বিষয়টাকে আমরা তাদেরকে কনভে করতে পারছি যে তোমাদের এজেন্সি অর্থাৎ মালয়েশিয়ান গভর্নমেন্টকে যে তোমাদের এজেন্সি দিছিল 100টা ডিমান্ড, কিন্তু এখন সে 50টা নেওয়ার পর আর বলছে এগুলো তো এমপ্লয়ারের ব্যাপার। এমপ্লয়ার আমাদের প্রত্যেক দেশে এটা হয়ে থাকে। এমপ্লয়ার যখন আমাকে কোনো আমরা শেষের দিকে চলে আসছি, আমরা একটু সেলিম রেজার কাছে শুনি। সেলিম রেজা, এখন কি মনে করেন এই যে আরেকটা অভিযোগ আছে যে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর ক্ষেত্রে একটা সিন্ডিকেট, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করেন এই বিষয়টাতে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, তো আপনিও এই বিষয়তে গবেষণা করেন, কি মনে করেন আসলে? জি, পুরো আলোচনাটা শুনে আমার কাছে মনে হলো যে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রম বাজার কিন্তু এই নিয়ে 4র্থবার বন্ধ হলো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে গত 3বারে যে আমাদের জন্য শ্রম বাজারটা বন্ধ হয়ে গিয়েছিল, সেই 3বারের অভিজ্ঞতাটা কি আমরা এবার কাজে লাগাতে পারতাম না? সেখানে মনে হয় কোনো একটা জায়গায় আমরা ভুল করেছি। এটি যেমন সত্য, ঠিক একইভাবে সময়সীমা যেভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছিল 31শে মে, সেই সময়সীমাটা নিয়েও কিন্তু আমরা অবহেলা দেখিয়েছি, এবং মালয়েশিয়া এই সময়সীমা বৃদ্ধি করবে এই ধারণাটাই কিন্তু এসছে আমাদের অতি মাত্রায় আত্মবিশ্বাস থেকে। সবসময় মনে রাখতে হবে যে 2 দেশের মধ্যে শ্রমিক পাঠানো বা শ্রমিক প্রেরণ, শ্রমিক গ্রহণের ঘটনাটি ঘটে একটি অত্যন্ত ফর্মাল সেটআপের মধ্য দিয়ে, এবং আপনি জানবেন যে 2022 সালের একটি সমঝোতার, সরকারি পর্যায়ে সমঝোতার ফলেই কিন্তু আমাদের এই শ্রমিকগুলো মালয়েশিয়াতে যাওয়ার কথা ছিল। তো এরকম একটা ফর্মাল অ্যারেঞ্জমেন্টের মধ্যেও আমরা কিভাবে এই অবহেলাগুলো করলাম বা কিভাবে এই সমন্বয়হীনতাগুলো হলো, সেগুলোর কিন্তু একটা যুক্তিযুক্ত সমাধান আমাদেরকে খুঁজে বের করতেই হবে। এবং তার আগে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা নির্দিষ্টভাবে
সুনির্দিষ্টভাবে অনুসন্ধান করা যে কোথায় আমাদের ভুলগুলো ছিল। এর বাইরে আমি মনে করি যে দায়ী প্রতিষ্ঠান এবং জড়িত ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কারণ এই 17,000 মানুষের বুকের যে কান্না বা আহাজারি এবং তাদের যে আর্থিক ক্ষতি, সেই জায়গা থেকে কোনোভাবেই দায়ী প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে ছাড় দেওয়াটা ঠিক হবে না। সেলিম, আমরা আসলে আপনার একদম অনুষ্ঠান শেষ করতে আমি আলী হায়দার চৌধুরী আপনার কাছে শেষ একটি বিষয় জানতে চাইবো, আর আসলে আমরা আলোচনা ইলাবোরেট করতে পারলে ভালো হতো। আপনিও একটু পরে জয়েন করছেন। যাই হোক, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে এই যে কম্পেনসেট করার কথা, ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হচ্ছে, তো সেটা আসলে যারা যেতে পারেনি তারা তো তাদের টাকা ফেরত পাবেন, সেটা কিভাবে নির্ধারণ করবেন? কারণ সরকারি খরচ আমরা দেখছি 78,000, কিন্তু তাদের অনেকের কাছ থেকে 5-6 লাখ টাকা খরচ হয়েছে বা নেওয়া হয়েছে, এরকম অভিযোগ আছে বা কথা আছে। তো এই পুরো ক্ষতিপূরণ বিষয়টি কিভাবে তাদেরকে দেওয়া হবে, যদি একটু বলতেন সংক্ষেপে। দেখেন, আমি সংক্ষেপে বলছি। আমি প্রথমে ক্ষতিপূরণ শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কারণ যে ক্ষতিটা মানসিক হয়ে গেছে সে ক্ষতিটার আমি ইয়ে করতে পারবো না। তবে যে আর্থিক যে ইয়েটা হয়েছে সেই ব্যাপারে মন্ত্রণালয় জিরো টলারেন্স আছে। আমরা বাইরাতে, আপনারা কালকে পত্রিকায় দেখেছেন, আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে দিয়েছি যে যেসব কর্মী ভাইয়েরা একটা ছক দিয়েছি তারা যেতে পারেননি কোন কোন এজেন্সির মাধ্যমে, এবং ডিটেলস গুলো আমাদেরকে আগামী 7 দিনের ভিতরে বাইরাতে সশরীরে এসে আমাদেরকে জানান। আমরা মন্ত্রণালয় এবং আমাদের মেম্বার আমরা সবাই একমত যে আমরা ক্ষতিপূরণ আলাপ আলোচনা করে আমরা তাদের প্রাপ্যতা, তাদেরকে বঞ্চিত করব না। তারা যে টাকাটা খরচ করেছে সেই টাকাটা আদায় করে দেওয়ার ব্যবস্থা করব। জি জি, ধন্যবাদ আলী হায়দার চৌধুরী এবং ডক্টর সেলিম রেজা, আপনাদের দুজনকে আপনাদের সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।